رب العالمين الصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 2025 উপলক্ষে রহমতুল্লাহ মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ আয়োজিত আজকের এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে উপস্থিত পত্র প্রতিষ্ঠানের সম্মানিত ইনচার্জবৃন্দ, উপস্থিত আমার প্রিয় সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করছি যে রহমতুল স্কুল আজকে এই সুন্দর আয়োজন করতে পারল। আল্লাহ তৌফিক দিয়েছেন, এজন্য আমরা শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। ছুটির দিন না হলে অবশ্যই এটা একটা বড় আকারে করতাম। ছুটির দিনে সবাইকে একটা আশা আকাঙ্ক্ষা থাকে, সেই আশা আকাঙ্ক্ষা যাতে ভুলণ্ঠিত না হয় এই জন্য ছাত্রদেরকে ডাকিনি, আপনাদেরকে একটু কষ্ট দিয়েছি নেহায়েত সরকারি প্রজ্ঞাপনের কারণে। আশা করি আপনারা সেটাকে কষ্ট হিসাবে নেবেন না। আমরা যেহেতু চাকরিজীবী, আমাদের একটা চাকরির কাজের একটা অংশ হিসাবে আপনার দেব, তাহলে আর মানে কষ্ট থাকবে। সম্মানিত শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, আমি একটু পিছন থেকে দুটো কথা বলি, আপনাদের বুঝতে সুবিধা হবে। আমি বাংলা ভাষায় কথা বলি, এটা নিশ্চিত আল্লাহর দান। আমি তো আমেরিকাতে যদি জন্মগ্রহণ করতাম তাহলে নিশ্চয়ই ইংরেজিতে কথা বলতাম। তাহলে আমি জন্মগ্রহণ করবো কোথায়, সেটা তো সেজন্য তো আমি অ্যাপ্লিকেশন করিনি আল্লাহর কাছে যে আল্লাহ আমাকে বাংলাদেশে জন্ম দাও। আমি তো আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করিনি যে আল্লাহ আমি যেন বাংলা ভাষায় কথা বলি, করেছি? তাহলে আমার জন্মস্থান কার নির্ধারিত? আল্লাহর নির্ধারিত। এবং আমি কোন ভাষায় কথা বলবো, কোন ভাষায় জন্মগ্রহণ করবো, তাই না, কোন জায়গায়, সেটা আল্লাহরই নির্ধারিত। সুতরাং ভাষাটা কার? আল্লাহর সৃষ্টি, আল্লাহরই দেওয়া, আল্লাহরই নির্ধারিত। সুতরাং এটার গুরুত্ব ছোটখাটো কিছু নয়, কোনো ছোটখাটো অপশনাল ফোর্থ সাবজেক্ট কিছু নয়। যে কারণে আমাদের পূর্বপুরুষরা ভাষার মর্যাদা বুঝতে পেরে ভাষার জন্য জীবন দিয়েছে। যারা ভাষার জন্য জীবন দিয়েছে আজকে তাদের সেই শহীদদের প্রতি, সেই সময় যারা নির্যাতিত নিপীড়িত হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি, শহীদদের স্মরণে এবং তাদের রুহের মাগফিরাত কামনা করছি। আপনারা হয়তো কেউ জানেন এবং কেউ জানেন না, এই ভাষা আন্দোলন যখন শুরু হয় তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে আন্দোলনটা শুরু হয়েছিল তার নাম হচ্ছে তমুদ্দুন মজলিস। তমুদ্দুন মজলিস ইতিহাস অনেক বিকৃত হয়েছে। এই তমুদ্দুন মজলিস যখন গঠিত হয় ভাষার জন্য 1948 সালে, এবং জি জি স্যার 47 সালে, যাই হোক, ওই সময় এই ভাষার জন্য যে আন্দোলন করেছে সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছে ডাকসু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত যে ছিল প্রতিনিধি যারা ছিল তারা, সংসদ, নির্বাচিত সংসদ। এবং ওই সব আমলে আগে যারা ডাকসুতে ভিবি হতো, জিএস হতো, এরাই কিন্তু মন্ত্রী মিনিস্টার হয়েছে, সবসময় বড় বড় দেশ পরিচালনার দায়িত্ব পালন করেছে। ওই সময় তমুদ্দুন মজলিসের প্রধান যিনি ছিলেন তার নাম হচ্ছে প্রিন্সিপাল আবুল কাশেম। তার বাড়ি কোথায় জানেন নাকি আপনারা? জানেন না, অথচ আপনাদের বাড়ির পাশে এই আজিমপুর শাহসাব বাড়ি আছে না, এই শাহসাব বাড়িতে এখানে একটা প্রেস আছে, এই প্রেসের মালিক ছিলেন। এই প্রেস তার নাতিপুতি এখন এখানে আছে, আমার সাথে পরিচয় আছে তার। এই আজিমপুরে তার বাড়ি, অথচ এই ভাষার জন্য এত সেমিনার, এত সিম্পোজিয়াম, এত আলোচনা সভায় এত বছর ধরে আমরা জানি না প্রিন্সিপাল আবুল কাশেমের বাড়ি এখানে। তিনি হচ্ছিলেন সেই তমুদ্দুন মজলিসের সভাপতি ছিলেন, তার নেতৃত্বে তমুদ্দুন মজলিস গড়ে ওঠে। এবং সেই সময় এই ভাষার ব্যাপারে যে তুমুল আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনে তদানীন্তন পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে যে অ্যাপ্লিকেশন তুলে ধরেছিল ভাষার দাবিতে, স্মারকলিপি তুলে ধরেছিল তদানীন্তন ডাকসুর পক্ষ থেকে তুলে ধরেছিল। আপনারা কি জানেন সেই ডাকসুর পক্ষ থেকে এই অ্যাপ্লিকেশনটা কে তুলে ধরেছিল, স্মারকলিপি জানেন?
জানি না আমরা। সেই সময় ডাকসুর জিএস ছিল অধ্যাপক গোলাম আজম সাহেব, নির্বাচিত জিএস। অধ্যাপক গোলাম আজম বাংলাদেশ জামাত ইসলামের সাবেক আমির ছিলেন তিনি, এবং তুখুর ছাত্র নেতা ছিল সেই সময়। তিনি ওই আমলে বোর্ডে সবসময় স্টার্ট করা। উনি ডাকসুর পক্ষ থেকে পাকিস্তানি শাসকদের কাছে এই ভাষার আন্দোলনের যে স্মারকলিপি সেটাই তুলে ধরেছিল। আমরা ইতিহাস থেকে সেটাকে মুছে দিয়েছি। সত্য কখনো মুছে যায় না, মোছা ঠিক নয়, সে যেই হোক মুছে দেওয়া ঠিক না। এটাকে সত্যকে মুছে দিতে চাইলে আরো এর সাথে অনেক সত্য মুছে যায়, অনেক মিথ্যা সামনে চলে আসে। এই জন্য আমরা বিভ্রান্ত হয়েছি। আমরা বিভিন্ন পত্র পত্রিকা, বিভিন্ন বই পুস্তক পড়ে শেষকালে আমরা এগুলো জানতে পেরেছি যে ইতিহাস। সম্মানিত শিক্ষক মন্ডলী, আপনারাও পত্র পত্রিকা পড়বেন। আজকের পত্রিকা যদি বের হয়, ম্যাগাজিন যদি ঘরে দেখবেন, সেখানে অবশ্যই অধ্যাপক গোলাম আজমের নামটা আসবে। কিন্তু সেই 52 সাল থেকে আজ পর্যন্ত আমরা সেই বীর পুরুষকে কোনো স্বীকৃতি দেয়নি। বাংলাদেশের রাষ্ট্র পাকিস্তান কখনো তা দেয়নি। আমরা তার স্বীকৃতি দাবি করছি, তার মরণোত্তর স্বীকৃতি দাবি করছে আজকের এই শিক্ষা প্রতিষ্ঠানের এখান থেকে। সম্মানিত শিক্ষক মন্ডলী, তাকে মরণোত্তর পুরস্কার দেওয়া হচ্ছে। বাংলা ভাষার মর্যাদার ব্যাপারে আমি আরেকটু বলি। দেখেন, আমি আমার লেভেলে আমি এক গ্রামের একদম অস্পড়া গ্রাম ছেলে। সেই হিসাবে আমি সেই সময় বিভিন্ন ডিস্ট্রিক্টে ফুটবল খেলে বেড়াতাম। তুকর ফুটবল প্লেয়ার ছিলাম। আমার জীবনে কোনোদিন আমি হেরে যাইনি। আমার টিম কোথাও কোনোদিন হারে নাই, হারার কোনো নিদর্শন নাই এই ফুটবল খেলতেছে। ফ্যাক্ট, এটা সত্য কথা। আমি আমার জীবনে যতগুলো প্রতিযোগিতা করেছি কোথাও আমি হেরে যাইনি। অনেক লড়তে হয়েছে, অনেক সংগ্রাম করতে হয়েছে, কিন্তু আমি হারিনি। আমাকে কেউ, আমার পিতামাতা বহু আটকা দিতে হয়েছে এই ফুটবল খেলা থেকে বিরত রাখার জন্য। আমার বাপ মা আমাকে এই খেলার আগে কাজ দিত, এমন ভাবে কাজ দিত যে ওই কাজটা না করতে গেলে আমি খেলতে যেতে পারবো না। কিন্তু কোনো কাজই আমাকে আটকাতে পারবে না। ওই কাজ শেষ করে, অক্ষর শেষ করেই আমি দৌড় মারছি মাঠে। আমি ক্যামেরার উপর বললাম সেই কথাটা বলতেছি। সম্মানিত আমার প্রিয় সহকর্মী, আমি যখন ইন্টারমিডিয়েট কলেজে পড়ি, তখন আমি ইসলামী ছাত্র শিবিরের দাওয়াত পাই। তারা আমাকে তাফহিমুল কোরআন, কোরআনের একটা তাফসীর, ওই তাফহিমুল কোরআনের পড়তে দেয়। আমি সূরা ইনফিতার পড়লাম। ইনফিতার পড়ার পর বুঝলেন, ইনফিতারে যে ব্যাখ্যা দিয়েছে, আমি যেহেতু সায়েন্সের ছাত্র, ওখানে বিজ্ঞান ভিত্তিক যে ব্যাখ্যা দিয়েছে, আমি ওই ব্যাখ্যাতে যে কিয়ামত হওয়া যে কত সহজ, তার একটা সুন্দর ব্যাখ্যা ওখানে যে বাংলা ভাষায় এবং বিজ্ঞান ভিত্তিক, যে ফিজিক্স কেমিস্ট্রি পড়ে নাই সে ওই ব্যাখ্যাটা বুঝবেন। একদম কমপ্লিটলি কেমিস্ট্রির সাথে রিলেটেড, বুঝলেন? এখানে যে আগুন ধরে যাবে, সমুদ্রের তলদেশ ফেটে যাবে, আগুন উঠবে, এবং সেই আগুনের কারণে এই পানির উপাদান কয়টা? দুইটা, একটা অক্সিজেন, একটা হাইড্রোজেন। বুঝলেন? হাইড্রোজেন কি করে? নিচে জ্বলে, আর অক্সিজেন জ্বলতে সাহায্য করে। তো যখন তলদেশ ফেটে যাবে, তখন ওই আগ্নেয়গিরির সংস্পর্শে পানি বিশ্লিষ্ট হয়ে অক্সিজেন এবং হাইড্রোজেনে রূপান্তরিত হবে। হাইড্রোজেন জ্বলতে থাকবে আর অক্সিজেন জ্বালাতে সাহায্য করবে। এবং এই সাগরের, এত বিশাল সাগরের পানি রাশি যদি আগুনে পরিণত হয়ে যায়, কি পরিস্থিতি হবে? এই ব্যাখ্যাগুলো যখন আমি পড়েছি, বিশ্বাস করেন, আমি এই ব্যাখ্যাটা আমাকে ওই ফুটবল খেলার মাঠ থেকে এই কোরআনের আন্দোলনে আমাকে টেনে আনছে। আমি আর এই ব্যাখ্যা বিশ্লেষণ যখন পড়েছি এই বইগুলোর পড়েছি, আমি আর কোনোদিন ফুটবল খেলার মাঠে যাইনি। আমি আমার বিকেলটাকে এই কোরআনের দাওয়াতের কাজে লাগাইছি সেই ছাত্র জীবন থেকে। এই বাংলা ভাষা যদি আমি না জানতাম, বাংলায় আমার কাছে যদি তাফসীর আমার সামনে না আসতো, আমি তো এটা বুঝতে পারতাম না। এই কোরআনের এই মর্ম তো আমি বুঝতে পারতাম না। আমি তো আরবি বুঝি না, উর্দু বুঝি না। আমি ম্যাট্রিক পাস করার পর আমি মাদ্রাসায় ঘুরেছি। আমি একটু মাদ্রাসায় পড়তে চাই, আর মাদ্রাসাটা আর বিশ্বাস করে কোন মাদ্রাসা, আমি ম্যাট্রিক পরীক্ষা দিয়ে গেছি, কেউ কোনো মাদ্রাসা আমাকে ভর্তি করে নাই। আমার কপালে মাদ্রাসা পড়াশোনা নাই। কিন্তু
এই তাফসীর পড়ে আমি কোরআন হৃদয়ঙ্গম করেছি, বোঝার চেষ্টা করেছি। বললাম না, আমি এত দুর্দান্ত খেলতাম যে সেখান থেকে এই কোরআনের আকর্ষণে আমি এই খেলা ওই জীবনে ওখান থেকে এই খেলা জীবন থেকে দূর করে দিয়ে আমার বিকেলটাকে কোরআনের আন্দোলনে ব্যয় করেছি। এবং আমি যখন শিক্ষকতার জীবনে এসেছি, যারা আমার সাথে সহকর্মী আছেন দেখবেন তারাও জানে আমি বিকেলে কোনোদিন টিউশনি করতে এই কোরআনের কাজটাই, দাওয়াতের কাজটাই করেছি। যে আমি যদি এদিকে কিছু ব্যয় করি, যদি আখিরাতের জন্য কিছু আসে। সম্মানিত আমার সহকর্মী বৃন্দ, ভাষার গুরুত্বটা বোঝাবার জন্য আমার জীবনের এই কথাগুলো বললাম, একটু গুরুত্ব বোঝাবার জন্য। আপনার আদারওয়াইজ নেবে জানেন নিজের কৃতিত্ব চাই না, আমি সেরকম বুঝি না। বিশ্বাস করেন, আমি ওইদিকে এত আকর্ষণ ছিল, এই আকর্ষণ আমাকে টাইনে আনতে পারছে কোরআন বুঝছি মাতৃভাষায়, সে কারণে এটা বোঝাবার জন্য আমি শুধুমাত্র বলছি। সম্মানিত আমার সহকর্মীবৃন্দ, আমরা আমাদের মাতৃভাষা ব্যবহারের জন্য আমার মাকে আমরা যখন মা বলে ডাক দেই, আপনারা যখন আমার সহকর্মী মা আছেন, আপনার বাচ্চারা যখন আপনাকে মা বলে ডাক দেয়, আপনার হৃদয়ের সব তন্ত্রগুলো কিভাবে জেগে ওঠে, আপনার মনটা কত সুন্দর জুড়িয়ে যায়, নিশ্চয়ই আপনি জানেন। আর আমরা যারা পুরুষ